হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিআরকে হিস্ট্রি এক্সপ্লোর। আমি তারা রানী আজ আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান নিয়ে। দেখো, সেকেন্ড চ্যাপ্টার কি? আঞ্চলিক শক্তির উত্থান, মানে অঞ্চল ভিত্তিতে ছোট ছোট যে রাজ্যগুলো সেগুলো কিভাবে বিকাশ হয়েছিল। প্রথমে তো বিশাল মোগল সম্রাট ছিল, সেই মোগল সাম্রাজ্য থেকে সেই ছোট ছোট রাজ্যগুলো কিভাবে বিকাশ হলো। দেখো, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যায়। কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। এবং 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে যখন পলাশি যুদ্ধ হয় তখন কিন্তু আমাদের ভারতে ব্রিটিশ যে কোম্পানি ছিল তারা কিন্তু এই দেশে রাজনীতিতে ঢুকে পড়ে। তার আগে পর্যন্ত তারা কিন্তু ছিল কি? ব্যবসায়ী। এই দুইয়ের মধ্যে ব্যবধান মাত্র কত? 50 বছর। কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তি নষ্ট হতে থাকে, কারণ সম্রাট ঔরঙ্গজেবের পর যারা শাসক ছিল বা সম্রাট ছিল তারা কিন্তু প্রায় অনেকটাই অযোগ্য ছিল এবং তারা আরাম আয়েসে দিন কাটাতে শুরু করে। সেই সময় এই সুযোগে ইংরেজরা কি করে? তাদের যে ক্ষমতা, তারা কিন্তু সেই সব ক্ষমতাগুলো তাদের আয়ত্ত করতে থাকে বা তাদের হস্তান্তর করতে থাকে, যা মুঘল সাম্রাজ্য কি হয়ে যায়? ভেঙে পড়ে। এবং পরবর্তী যে রাজারা ছিল বা সম্রাটরা ছিল তারা প্রায় অযোগ্য ছিল, তারা শুধু আরাম আয়েসে এভাবে দিন কাটিয়ে যেত। তারপরে সবথেকে বড় সমস্যা ছিল জায়গিরদারি ও মনসবদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। কাদের? মনসবদারদের। এবং এই জায়গিরদার পাওয়ার আশায় তারা কিন্তু একে অপরের সাথে প্রায় দ্বন্দ্ব লাগিয়ে দিত। এবং এই সময় গরমিল হয়ে যেত জমা এবং হাসিলের মধ্যে। জমা মানে রাজস্ব পাওয়ার কথা হচ্ছে ধরো 1000 টাকা, কিন্তু ওরা রাজস্ব পেত কত? ধরো 500 টাকা। 500 টাকায় কিন্তু যারা হচ্ছে জায়গিরদার ছিল তারা কিন্তু সেই টাকাটা নিয়ে নিত। তাহলে এরকম করে কিন্তু অনেকটাই কি হয়েছিল? ওদের ক্ষতি হয়েছিল। এবং মুঘল সাম্রাজ্য এই জন্য ধীরে ধীরে এই মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার জন্য ভেঙে পড়েছিল। তারপর আঞ্চলিক বিদ্রোহ, যেরকম হচ্ছে জমিদার ও কৃষকদের মধ্যে প্রায় বিদ্রোহ দেখা দিত। যেরকম হচ্ছে বিশেষ করে উল্লেখযোগ্য ছিল জাট, শিখ, সতনামী বিদ্রোহ। এরা কিন্তু ছোট ছোট অঞ্চল ভিত্তিতে যে বিদ্রোহগুলো সেগুলো কিন্তু তখন দেখা দিয়েছিল। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার জন্য তার জীবনের শেষ 26 বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিল, কিন্তু তাতেও সাফল্য অর্জন করতে পারেনি। মানে শিবাজির সঙ্গে যে ঔরঙ্গজেব দ্বন্দ্ব করেছিল তার মধ্যে কিন্তু 26 বছরই তিনি দাক্ষিণাত্যে কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি সাথে সফল হয়নি। তারপরে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বৈদেশিক আক্রমণ। নাদির শাহের আক্রমণ বা পার্শ্বিক আক্রমণ 1738 থেকে 39-এ। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতে হচ্ছে মুঘল সাম্রাজ্য ধ্বংস হওয়ার হচ্ছে কি? নাদির শাহের আক্রমণ 1738 থেকে 1739 খ্রিস্টাব্দে। হচ্ছে আফগান আক্রমণ, আহমদ শাহ আবদালির আক্রমণ 1756 থেকে 1757-তে। মুঘল সাম্রাজ্যের উপর চরম আঘাত হানে। উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা করার কোনো সুবন্দোবস্ত না থাকায় নাদির শাহ ও আহমদ শাহ আবদালির ভারত অভিযান সহজ হয়, ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো সম্ভব হয়নি। মানে তোমার হচ্ছে বৈদেশিক আক্রমণ, শিবাজি ও মারাঠার আক্রমণ, ছোট ছোট আঞ্চলিক বিদ্রোহগুলো এবং জায়গিরদারি মনসবদারির সংকট এবং ঔরঙ্গজেবের পরবর্তী যে সম্রাটরা ছিল তাদের যে অযোগ্যতা, এই সব কারণে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। এবং এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা তখন তাদের হচ্ছে স্থান স্ট্রং করতে শুরু করে, মানে ব্রিটিশরা সেখানে এসে দাঁড় হতে শুরু করে। এবং এই সুযোগে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো কিন্তু উত্থান হতে শুরু করে। যারা হচ্ছে মুঘল সাম্রাজ্যের করায়ত্ত ছিল বা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল সেই সব ছোট রাজ্যগুলো কিন্তু ধীরে ধীরে উঠতে থাকে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। কি? বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। দেখো, বাংলায় নবাবগণের আমি একটি লিস্ট করে দিয়েছি। প্রথম হচ্ছে কে? মুর্শিদ কুলি খান 1717 থেকে 1727। তারপর হচ্ছে সুজাউদ্দিন 1727 থেকে 1739। সরফরাজ খান 1739 থেকে 1740। আলীবর্দী খান 1740 থেকে 1756। সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757। মীর জাফর প্রথমবার বসেছিল 1757-1760। মীর কাসিম 1760 থেকে 1763। মীর জাফর দ্বিতীয়বার আবার বসেছিল 1763 থেকে 65। নজমুদুল্লাহ 1765 থেকে 66। আর সৈফুদ্দৌলা হচ্ছে 1766 থেকে 70। এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কে? মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁ হচ্ছে কখন হচ্ছে সিংহাসনে বসেছিল?
বা সুবেদার পদে নিযুক্ত হয়েছে। সুবা বাংলায় রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন কে? সম্রাট ঔরঙ্গজেব। তাহলে মুর্শিদ কুলি খানকে হচ্ছে দেওয়ান পদে, বাংলার দেওয়ান পদে কে করেছিলেন? সম্রাট ঔরঙ্গজেব। এবং সম্রাট বাহাদুর শাহর আমলেও মুর্শিদ কুলি খান সেই দেওয়ান পদে বহাল ছিল, কিন্তু ফারুক শিয়ারের আমলে সে পাকাপাকিভাবে কি হয়ে যায়? দেওয়ান হয়ে যায় এবং সে নাজিম পদ পায়। নাজিম মানে সেইখানকার নবাব পদ পায়। কে? মুর্শিদ কুলি খান। তাহলে মুর্শিদ কুলি খান নবাব বা নাজিম পদ কখন পায়? 1717-তে ফারুক শিয়ার তাকে এই পদ দিয়েছিল। এবং এই মুর্শিদ কুলি খান হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব এবং তার পূর্ব নাম ছিল কি? মোহাম্মদ হাদি। ঔরঙ্গজেব তাকে খুশি হয়ে এই মুর্শিদ কুলি খান উপাধিটি দিয়েছিল। তারপরে চলে আসো সুজাউদ্দিন। 1727 থেকে 1739 মুর্শিদ কুলি খানের জামাতা ছিল, সে বেশি দিন থাকেনি। তারপরে আসে সরফরাজ খান। সরফরাজ খান শুধুমাত্র কয়েক মাস ছিল এবং সরফরাজ খান অনেকটা বিশৃঙ্খলা এবং অনেকটা আরামপ্রিয় ছিল এবং সেই সময় অনেকটা বিশৃঙ্খল হয়েছিল। এই জন্য আলীবর্দী খান এই সুযোগে গিরিয়ার যুদ্ধে 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খানকে পরাজিত ও নিহত করে। তারপরে সিংহাসনে বসে আলীবর্দী খান। 1740 থেকে 1756 এবং আলীবর্দী খান একজন যোগ্য শাসক ছিলেন এবং সে ইংরেজদের সাথে ব্যবসা করতে পছন্দ করতেন এবং তিনি এও উক্তি করেছিলেন যে ইংরেজরা মৌমাছির জাত, তাদের যথাযথ পালন করলে মধু পাওয়া যায় আর বিরক্ত করলে হুল ফুটিয়ে দেবে। তাহলে তিনি এই উক্তিটি করেছিলেন। কে করেছিলেন? আলীবর্দী খান। আলীবর্দী খান কী উক্তি করেছিলেন? যে ইংরেজরা হচ্ছে মৌমাছির জাত, তাদের যথাযথ পালন করলে মধু পাওয়া যাবে আর বিরক্ত করলে ফুল ফুটিয়ে দেবে। তাহলে ওর এই যে আলীবর্দী খানের সময়ই তোমার হচ্ছে কি হয়েছিল? তোমার হচ্ছে বাংলায় বর্গী হানা হয়েছিল। কার সময়ে? আলীবর্দী খানের সময়। 1742 থেকে 1751 আলীবর্দী খানের সময় বাংলায় কি হয়? বর্গী হানা হয়। এটি মনে রাখবে, আলীবর্দী খানের সময় কি হয়? বাংলায় বর্গী হানা হয়। তারপরে চলে আসো টুকরো কথা, জগৎ শেঠ। জগৎ শেঠ কে ছিল? সেই সময় বাংলায় বা মুর্শিদাবাদে তখন কি ছিল? রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। মানে মুর্শিদাবাদে রাজনীতি অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। বণিক মানে কারা? ব্যবসায়ীরা। তাহলে এদের কি বলা হতো? বণিক রাজা বলা হতো। তাহলে বণিক রাজা কাদের বলা হতো? মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিল উমিচাঁদ, খোজা ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদের সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1752 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যায়। তার বড় ছেলে মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করে। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিক চাঁদের সম্পর্ক ভালো ছিল, সেই সূত্রেই মানিক চাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করে এবং মানিক চাঁদের পর তার ভাগ্নে ফতেহ চাঁদ ব্যবসার হাল ধরেন। এই ফতেহ চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পায়। এই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে, অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। তাহলে বুঝতে পারলে জগৎ শেঠ কোনো কিন্তু একজনের নাম না, এটি একটা নির্দিষ্ট বণিক পরিবারের উপাধি। আমরা যে জগৎ শেঠ বলি তার অ্যাকচুয়াল হচ্ছে তার একটা উপাধি, তার অরিজিনাল নাম হচ্ছে ফতেহ চাঁদ। তখন অনেক ব্যবসায়ী ছিল, মুসলমান, আর্মেনীয়, যেরকম হচ্ছে উমিচাঁদ একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন। তারপর হচ্ছে আর্মেনীয় ব্যবসায়ী ছিলেন খোজা ওয়াজিদ, এরকম অনেকজন ব্যবসায়ী ছিল। তার মধ্যে ফতেহ চাঁদ ছিলেন। ফতেহ চাঁদকেই জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল। এটা মনে রাখবে ভালো করে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।